সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় আলোচনায় রাতের ভোট, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নুহুল আলম লেনিন, সাবেক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ, এবং দর্শক আমরা আশা করছি যে আমাদের আলোচনায় যোগ দেবেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি ও সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। বুড়িগঙ্গার দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ খেয়াঘাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ 3 শিশুসহ 5 জন। 7 মার্চের ভাষণে স্বাধীনতা অর্জনের সব নির্দেশনা ছিল। প্রজন্ম থেকে প্রজন্ম দেশপ্রেমের শিক্ষা পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে, বললেন প্রধানমন্ত্রী। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই EVM এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয়, বললেন সিইসি। শপথ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন সুলতান মনসুর, ক্ষতি নেই ঐক্যফ্রন্টের, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি পরিহারের আহ্বান আওয়ামী লীগের। এবং 75% নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। আমরা জানি যে গত ডিসেম্বরের 30 তারিখ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে বিএনপি এবং সেই জোটের পক্ষ থেকে বলা হয়েছিল যে 29 তারিখ রাতে ভোট ব্যালট বাক্স ভরে ফেলা হয়েছে, এবং এরপরে বিএনপি এবং তার জোট এবং অন্যান্য আরও কয়েকটি সংগঠন, এমনকি আওয়ামী লীগের শরিক, তাদেরও কেউ কেউ, বিশেষ করে জাসদ, তারাও বলেছেন। এখন সবশেষ সিইসি বললেন, এর আগে আরেকজন কমিশনার বলেছেন যে আর রাতে ভোটের এটা বরদাস্ত করা হবে না। তো এই পর্যায়ে এসে মানে সিইসির এই কথাটা কি মানে বলে কি এই আলোচনায় কি আরও খোরাক জোগালো কিনা, এটা আমি লেনিন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই এই আলোচনা। ধন্যবাদ। নিঃসন্দেহে এইবারের নির্বাচন নিয়ে কতগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং জনমনে অনেক জিজ্ঞাসা আছে, কিন্তু আমার বিবেচনায় যে এই নির্বাচনের ভেতর দিয়ে আমাদের দেশের গণতান্ত্রিক চর্চা একটা নতুন ডাইমেনশন পেয়েছে। এই নির্বাচনে এই রাতের ভোট, অমুক ভোট, তমুক ভোট, এই সকল কথা এগুলো বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেমন সচেতন প্রচেষ্টা রয়েছে, তেমনি নির্বাচনে যাতে কোনো প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত ছিল পূর্বাহ্নেই, যেটা সিইসি এখন বললেন, তো তখন তাই ইনি কুম্ভকর্ণের মতো ঘুমালেন কেন? সেটা তো তারা আগেই করতে পারতেন। এবং তিনিই তার বক্তৃতায় বলেছেন যে নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং অবাধ নিরপেক্ষ হয়েছে। আর এখন যদি অন্য কোনো ইঙ্গিত দেন এই দায়িত্ব কোনো রাজনৈতিক দল নেবে না, আমরা নেব কেন? আমাদের পক্ষে আপনারা সুনির্দিষ্টভাবে দেশবাসী রায় দিয়েছে এবং এই নির্বাচনটি আরও ভালো হতে পারত কি পারত না তার জবাব দেবে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন নিজেই যদি আবার নতুন করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে, তাই আমি মনে করি এগুলো হচ্ছে এক ধরনের স্ববিরোধিতা অথবা তাদের অদক্ষতা। সিইসি তো বলছেন যে রাজনৈতিক দলগুলোর কারণেই মানে নির্বাচন কমিশনের মানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। তিনি আজও যেটি বলছেন যে নির্বাচন কমিশনের পক্ষে একদম মানে প্রশ্নমুক্ত নির্বাচন সম্ভব না যদি না রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে। তিনি তো দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই দিচ্ছেন। দেখুন, রাজনৈতিক দলের তো নিশ্চয়ই একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের দায়বদ্ধতা নাই, এই কথা আমি বলি না, কিন্তু নির্বাচনটা পরিচালনা করে কে? নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনী আইন বা বিধি বা যেই আপনার নির্বাচন সংক্রান্ত যেই সকল
নিয়মকানুন আছে তার কোনো লঙ্ঘন হয়ে থাকে বা হয়, সেইটার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন তারা সেই কোনো রকম মানে এই ব্যবস্থা গ্রহণ না করে তারা যদি পক্ষান্তরে নির্বাচনের সুষ্ঠু অবাধ হয়েছে এইটা বলার পরে এখন এই কথাটা আমরা কি বুঝবো? আমি তো মনে করি যে তাহলে তো উনিই পানি ঘোলা করছেন। এইটা আমাদের গণতন্ত্রের জন্য কোনো সুস্থ লক্ষণ না। এবং নির্বাচন কমিশন, আমি খুব দৃঢ়ভাবে বলবো যে নির্বাচন কমিশন যদি মনে করে যে তাদের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না, তাহলে পরে দায়িত্ব থেকে অব্যাহতি নিক। রাজনৈতিক দলকে দায়িত্ব মানে আপনি দায় চাপাবেন, ব্যবস্থা নেন না কেন? ভারতে নির্বাচন কমিশনার দেখি নেই, হ্যাঁ, বিদ্যমান ব্যবস্থার মধ্যেও নির্বাচন কমিশন যদি দৃঢ়, সুষ্ঠু, নিরপেক্ষ থাকে তাহলে কোনো রাজনৈতিক দলেই এই কিছু করতে পারে না। জি, আপনার কাছে আমি আবারও আসবো। দর্শক, আমরা বলছিলাম যে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, তিনি আমাদের আলোচনায় যোগ দেবেন। তিনি এসেছেন, আমি আপনাকে স্বাগত জানাই। আমি আপনাকে জ্ঞাতার্থে বলি যে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে আলোচনায় কোট আনকোট রাতের ভোট। তো সেই বিষয়েই আমরা নুহুল আলম লেনিন ভাইয়ের বক্তব্য শুনছিলাম। আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আপনারা ইভিএমের বিরোধিতা করছিলেন এবং সম্ভবত এখনও কি আপনারা সেই বিরোধিতা করবেন কিনা, যখন সিইসি বলছেন যে রাতের ভোট বা এই ধরনের কারচুপি ঠেকানোর জন্যই তারা ইভিএমের দিকে ঝুঁকছেন? দেখুন, আবার কি নির্বাচন হবে? এই যে উপজেলা নির্বাচন আছে, উপজেলা নির্বাচনে তো আমরা পার্টিসিপেট করি নাই। মানে যখনই হয়, মানে নির্বাচন নিয়ে কি আপনারা একদমই মাথা থেকে ঝেড়েই ফেলেছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি কখনোই ভাববে না? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা তো বর্তমান সরকার এবং ইলেকশন কমিশন যৌথভাবে বিদায় করে দিয়েছে। তার কারণ হলো, আমরা সবসময়ই দেখেছি এখানে অনেক আমার অনেক ভাই শ্যামল দত্ত একটা পত্রিকার সম্পাদক এবং অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক কিছু দেখেছেন, মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে সব কিছু। তো সেখানে আগে শুনতাম যে জনগণের একটা ক্ষমতা আছে, সংবিধানটায় জনগণকে একটা ক্ষমতা দিয়েছে। কি ক্ষমতা? 5 বছর দেশ কিভাবে চলবে তারপরে জনগণ তার ভোট স্বাধীনভাবে দিতে পারবেন। এই জন্য ডক্টর কামাল হোসেন বলছিলেন যে আপনারা সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপরে সকলে ভোট কেন্দ্রে যাবেন, দলে দলে ভোট দেবেন। কিন্তু কামাল হোসেন সাহেব জানে না যে এইটা ওই পর্যন্ত এই সরকার বা ইলেকশন কমিশন বা এই যারা ক্ষমতায় আছে তারা অপেক্ষা করবে না, সব মেশিনারি তাদের হাতে। সুতরাং তারা এই রাতের বেলায় এই কাজটা সেরে ফেলবেন। এখন আপনি ইভিএম বলেন আর যেটাই বলেন না কেন, কথাটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাটার এই যে ক্ষতিটা করা হলো, এই যে নির্বাচন ব্যবস্থার ক্ষতিটা করা হলো, এইটা আমি মনে করি যে এটার পিছনে কি উদ্দেশ্য আছে এইটা আমি এখনও খুঁজে পাই না। তার কারণ দেখুন, এনারা ক্ষমতায় এসে কি করলেন? 2008 সনে নির্বাচনে তারা তত্ত্বাবধায়ক বলেন বা মিলিটারি শাসিত বলেন, তারা নির্বাচন করে জয়লাভ করলেন। তারপরে এইটাকে একটা কায়দা কানুন করে খায়রুল হক সাহেবকে প্রধান বিচারপতির মাধ্যমে একটি জাজমেন্ট নিয়ে তারপর সেটাও অপেক্ষা করেন নাই, তার আগেই সংবিধান সংশোধন করে ব্যবস্থাটা বাতিল করে দিলেন। তারপরে যেটা করলেন আরও ডেঞ্জারাস, এই দেশে এখনও আপনার এই স্থানীয় সরকারগুলো, আমরা এই যত খারাপ নির্বাচনই হোক না কেন, একটা উৎসব মুখর পরিবেশে স্থানীয় নির্বাচনগুলো দেখেছি, সেইটাকেও আপনার দলীয় একটা মার্কা দিয়ে
সেটাকেও ধ্বংস করে দিয়েছে। এখন এইখানে কেউ দলীয় মার্কার বাইরে কেউ দাঁড়াতে পারছে না, এবং দাঁড়ালেও তার কোনো সুবিধা হচ্ছে না। তো এই অবস্থার মধ্যে আপনি ইভিএম বলেন, আরও অন্য কিছু বলেন, আরও যন্ত্রতন্ত্র যা কিছু বলেন, সব কিছুর মধ্যে আপনার সব ইলেকশন কমিশন বলেছে, সকল বুদ্ধিজীবীরাই বলেছেন, নির্বাচনের আগেও বলেছেন যে সরকারের সদিচ্ছার উপরে একটি দেশের নির্বাচনের নিরপেক্ষ হবে না না হবে এটা নির্ভর করে। এমনকি ইলেকশন কমিশনার নিজেরাও বলেছে যে সরকার যদি না চায় তাহলে পরে নিরপেক্ষ নির্বাচন আমাদের পক্ষেও করা সম্ভব নয়। তো সেটা আমি নিজেও দেখেছি যে এটা কোনো অবস্থাতে সম্ভব নয়। তার কারণ হলো নির্বাচন কমিশন আমাকে বলেছিলেন যে আপনার এলাকার নির্বাচনটা সুষ্ঠু হবে, কিন্তু দেখলাম যে সরকারি প্রশাসনের যাদেরকে বলা হলো যে আমার ওই সেন্টারগুলো দেখেন বা লোকজনেরা পিটাচ্ছে, এই করছে, তো দেখা গেল যে সরকারি লোকেরা নিজেরাই যাইয়া ওখানে ব্যবস্থা গ্রহণ করেছেন। সুতরাং এইটাকে আমি আর এর বেশি কিছু বলতে চাই না, ব্যবস্থাটাই পুরোটা ধ্বংস হয়ে গেছে। এই জন্য সিরাজুল ইসলামের কালকে না আজকে জানি দেখলাম যে এই জন্য কি আমরা দেশটা এনেছিলাম এবং এই জন্য কি আমরা দেশের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে গণতন্ত্রের জন্য, সেটা আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারলাম না। এখন দেখুন, আওয়ামী লীগ কিন্তু 3টি টার্ম ক্ষমতার মধ্যে আছে এবং এই নির্বাচন ব্যবস্থাকে একটা স্বচ্ছ করার একটা ভালো সময় তারা পেয়েছে। যেমন বিএনপি কিন্তু এতটা পায় নাই, তার কারণ 91-এ একটা এরশাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করতে করতে 9 বছর সংগ্রাম করে 91-এ একটা নির্বাচন হয়েছে। আবার 96-এ বিএনপি নির্বাচনের মাধ্যমে পরাজিত হয়ে গেছে। আবার আওয়ামী লীগ আবার 96-এর পরে ক্ষমতায় আসছে, আবার 2001 সনে নির্বাচনের মাধ্যমেই তাদের ক্ষমতার থেকে বিদায় হতে হয়েছে। আবার এরপরে আবার বিএনপি এসছে, বিএনপি আবার 2006 সনে 2008 সনে নির্বাচনের মাধ্যমেই আপনার এইটা 90-র দশকের থেকে এইভাবে চলছে। কিন্তু এই যে গত 3টি টার্ম নির্বাচন লাগে নাই, এমনিতেই চলে আসছে। সুতরাং এইটাকে আমি কি বলবো, এই গভীর রাত্রে শ্যামলদা এখানে, তার সামনে কথা বলাও খুব ডিফিকাল্ট। আর লেলিন ভাই তো হইল ঝানু রাজনীতিবিদ এবং কঠিন রাজনীতিবিদ, সেই জন্য আমি একটা কম জ্ঞানী লোক। আমি এই যা দেখি টেকি এইটার মাধ্যমে যা কিছু বলার সেটা বললাম আর কি। আপনি কেমন সেটা সবার দর্শকরাও জানেন, আপনি বিনয় করছেন সেটা নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছেন। শ্যামলদা, আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে এর আগে নির্বাচন কমিশনার এবং সিএসির পরে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করছিলাম, সেখানে তো লোকজন এখন তাৎক্ষণিক মন্তব্য করেন। অনেকে প্রশ্ন রাখছেন যে ইসি কি মেনে নিচ্ছে যে রাতের ভোট হয়েছে, এইটা একটা। সেই প্রসঙ্গে আপনি একটু বলবেন। আরেকটু হচ্ছে লেলিন ভাই যেটি বলছেন, ইসি এখন কেন এটা বলছে? এক সময় তারা বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং ইসি নিজে বলেছেন যে আমি সন্তুষ্ট। হ্যাঁ, সেখানে এখন এটা কেন বলছেন সেটা নিয়ে লেনিন ভাই প্রশ্ন তুলেছেন, এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনিও কি সেরকম প্রশ্ন দেখতে পান কিনা? আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু, জনাল ভাই বলেছেন যে জ্ঞানী মানুষ, আসলে আমাদের সংস্কৃতি একটা শ্লোক আছে যে ফলভারে নত বৃক্ষ, যে গাছে যত বেশি ফল সেটি শত নীতির দিকে বিনয়ী হয়। আমাদের জনাল ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত বিনয়ী সেজন্য, এবং এই বিনয়টা আমাদের সমাজে আসলে উঠে গেছে আজকাল। তারপরেও আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের রাজনৈতিক সৌজন্যতা, সহিষ্ণুতা, পরমত, এই জিনিসগুলো সমাজে নেই বলে আমরা অন্যের করি না। আমি শ্রদ্ধা জানিয়েই বলছি, জনাল ভাই অত্যন্ত পণ্ডিত মানুষ, আমাদের একজন বিজ্ঞ আইনজীবী, অনেক বেশি আইন সম্পর্কে তার ধারণা, আমাদের তার ধারে কাছেও নেই। আমরা যারা সাংবাদিকতা করি আমরা এক ধরনের কি বলবো, এটা আদা কেসলা ধরনের জ্ঞান নিয়ে চলি, সব বিষয় নিয়ে আমাদের কথা বলতে হয়, সেটা ওই বিনোদনের সিনেমা হোক কিংবা অর্থনীতির জটিল বিষয় হোক, কোনোটাই আমরা বাদ দিই না। রাজনীতি তো আছেই, এটার কথা বাদই দিলাম। দুটো জিনিস বলি আপনাকে প্রথমে, যে আমি কথায় পরে আসবো, আমাদের সিইসির। প্রথমত বাংলাদেশে এই পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, এটার কোনো সোশিও পলিটিক্যাল অ্যানালাইসিস যদি হতো তাহলে বোঝা যেত যে আমাদের নির্বাচনের বিবর্তনগুলো কীভাবে হয়েছে। আমাদের দেশে 10টা সংসদ নির্বাচন হয়েছে, আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, আমাদের দেশে হানা ভোট হয়েছে এক সময়, এবং সেই ভোটগুলো কী ছিল, কীরকম তার চেহারা ছিল,
এগুলো নিয়ে নানা রকম অ্যানালাইসিস কিন্তু হওয়া উচিত ছিল, হয়নি। এগুলো হলেই বুঝতেন যে আমরা আসলে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে এক ধরনের জটিল অবস্থায় পড়ে গেছি। আসলে এটা সত্যি কথা, আমি জয়নালের সাথে একমত যে একটা দেশে নির্বাচন হচ্ছে একটা প্রধান বিষয় এবং সেটার মধ্য দিয়ে জনগণ তার আকাঙ্ক্ষা, তার চয়েস, তার অধিকারটি প্রয়োগ করে। এখন নির্বাচনটি রাজনৈতিক ডামাডোলের মধ্যে এমন জায়গায় এসে পৌঁছে গেছে, এটি আসলে সত্যিকার অর্থে জনমতের প্রতিফলনের মধ্য দিয়ে একটি পাবলিক নিয়ে সমর্থন নিয়ে সরকার গঠন করার জায়গাটি অত বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে না, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনটাকে সিরিয়াসলি নিচ্ছে না। আমি আপনাকে বলে এটা যদি বলেন, যেমন আমাদের এই যে উনি বললেন যে বিএনপি সময় পায়নি, বিএনপির সময়ে আসলে একটা কেয়ারটেকার হয়েছে, কেয়ারটেকার সিস্টেমটা ছিল সেটা আন্দোলনের মধ্য দিয়ে, এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে তখন আমরা জাস্টিস শাহাবুদ্দিন একজন চিফ জাস্টিসকে বিশ্বাস করেন, এটা পৃথিবীর কোথাও নজিরবিহীন। উনি আবার একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হেড একই সঙ্গে, আবার তিনি ওনার জন্য বাংলাদেশে একটা মাত্র সংবিধান সংশোধন হয়েছে শুধুমাত্র এক ব্যক্তির জন্য, তিনি তার শপথে ফেরত যাওয়ার জন্য। তো এরকম সিস্টেমের মধ্য দিয়ে আমরা এগুলো সবই করেছি কিন্তু মাথার ভিতরে একটা নির্বাচনকে সামনে রেখে, কারণ আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন হয়। নির্বাচনে গেল বিএনপি, কেন গেল বিএনপি ইত্যাদি এ নিয়ে নানা রকম আলোচনা আমরা গত কয়েকদিন করছি, আমি সেই জায়গায় যাব না। আমি যে জায়গায় বরং আপনার এই যে ইসির যে বক্তব্যটি, আমি ইসির বক্তব্যটি শুনেছি টেলিভিশনে, তিনি এক্স্যাক্টলি এটা মিন করেননি। তিনি যেটা মিন করেছেন, তিনি বলেছেন যে রাতের বেলা ভোটের প্রবণতা রোধ করার জন্যই উনি এটা করতে চাচ্ছেন। ইট ডাজন্ট মিন দ্যাট রাতের বেলা ভোট হয়েছে কত, উনি কিন্তু সেটা বলেননি। উনি বলছেন দ্য ট্রেন্ড, হ্যাঁ আমাদের এখানে রাতের বেলা ভোট যদি হয়ে থাকে, এখানে কিছুটা নূর আলম লেলিন ভাই বলেছেন নির্বাচনে 3টা পার্টি, ইলেকশন কমিশন হচ্ছে কন্ডাক্টর, আর বাকি পার্টিগুলোর মধ্যে দুটো হচ্ছে, একটি হচ্ছে পলিটিক্যাল পার্টি আর একটা হচ্ছে জনগণ। এখন জয়নাল ভাই বলছেন যে কামাল সাহেব বলেছিলেন, ডক্টর কামাল হোসেন বলেছিলেন আপনারা সকালবেলা নামাজ পড়ে দলে দলে ভোট দিতে আসবেন। রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিরা জানেন যে এত ভোরে তো আর ভোট হয় না, ভোরের নামাজ পড়েই আপনি ভোট দিতে আসবেন, কিন্তু দলে দলে লোকগুলো আসেন নাই কিন্তু ভোট দিতে। সমস্যাটা অনেক জায়গায়। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট দিতে গেছেন, আমি জানি না সেটা যদি হয়, তারা নিশ্চয়ই ভেবে রেখেছে যে দলে দলে সকালবেলা আসবে, তার চাইতে আমরা আগে গিয়ে ভোটটা দিয়ে আসি। এখন নির্বাচন কন্ডাক্টের একটি মাত্র আইন বাংলাদেশে আছে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার। সেখানে পরিষ্কার বলা আছে রাতে ভোট হলে কি হবে, দিনের বেলা ভোট হলে কি হবে, সকালে ভোট হলে কি হবে, এই অধিকার নির্বাচন কমিশনকে দেওয়া আছে। উনি যদি মনেই করেন যে রাতে ভোট হয়েছে, তো সেই ভোট বাতিল করলেই হয়ে যায়। উনি কি একটা তদন্ত কমিটি করেছেন এ পর্যন্ত, নির্বাচন কমিশনের মাননীয়, যে এই যে অভিযোগটি আছে সেই অভিযোগটি তদন্ত করে দেখার মতো কোনো রকম ওনাকে যখন বলা হয়েছিল এটি তদন্ত করে দেবেন কিনা, উনি তখনই বলেছেন যে এই বিষয়ে কোনো তদন্ত করে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই ধরনের কোনো অভিযোগ তিনি মনে করেন না। আমি অন্তত আমার এই যে সাংবাদিকতার কারণে যে কটা নির্বাচন দেখেছি, তাতে একটা নির্বাচনী কেন্দ্রে সর্বময় ক্ষমতা কিন্তু প্রিসাইডিং অফিসারের। তিনি ইচ্ছে করলে ভোট বাতিল করতে পারেন, তিনি ইচ্ছে করলে ভোট কেন্দ্রে বাতিল করতে পারেন, তিনি ইচ্ছে করলে ভোট আরেকদিন গ্রহণ করবেন, এই ক্ষমতা তার দেওয়া আছে। কিন্তু আমরা কি দেখলাম, এই প্রিসাইডিং অফিসাররা কারা? দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য চিফ ইলেকশন কমিশনার। তৃণমূলে একজন প্রিসাইডিং অফিসার, ইভেন একটি বুথের মধ্যে যে পোলিং অফিসার, হি ইজ অলসো রিপ্রেজেন্টিং চিফ ইলেকশন কমিশনার। এখন উনি যদি রাতের বেলা ভোট নিয়ে থাকে, তাহলে চিফ ইলেকশন কমিশনার এর জন্য দায়ী। এই জন্য দায়ী কোনোভাবেই ওই রাজনৈতিক দল কিংবা জনগণকে চাপানোর কোনো সুযোগ নেই। আমি মনে করি যে আমাদের এখানে সমস্যাটা কি, যে আমাদের এত কথাবার্তা বলার অভ্যাস, সবাই এত বেশি কথা বলেন, বরং সমস্যার গোড়ায় গিয়ে আমাদের চিন্তা করতে হবে। আজকে যদি এই যে বিএনপি যে নির্বাচনটি এবার যেভাবে করলো, যদি সত্যিকারের সিরিয়াসলি বিএনপি নির্বাচনটি করতো, আমি মনে করি নির্বাচনে অর্ধেক কারচুপি কম হতো। যা হয়েছে, যা অভিযোগ আছে, বিএনপিও সিরিয়াসলি নির্বাচনটি করেনি। কেন করেনি তার আবার অনেক রাজনৈতিক কারণ আছে, আমি সেগুলোতে যাব না। আমি মনে করি না যে বিএনপি নির্বাচনে আসার মতো অনেক পরিবেশও ছিল না। বিএনপির অনেক প্রার্থী মাঠে নামার সুযোগ পায়নি, এটি বাস্তবতা। অনেকে প্রার্থী হতে চাননি, অনেকে প্রার্থী হনও নাই, এবং অনেকেই মনে করেন যে প্রার্থী হয়ে কোনো লাভ হবে না। অনেক প্রার্থী, এই ঢাকা শহরের যে 18টি নির্বাচন আসন, অনেক প্রার্থী মাঠে নামে নেই, কারণ তারা মনে করছে নেমে কোনো প্রয়োজন নেই, আর যারা নেমেছে তারা কোনো নামার প্রয়োজনও মনে করেননি। ফলে সব মিলিয়ে এই নির্বাচনী ব্যবস্থা এই অবস্থায় আসার জন্য
আমার মনে হয় দায়টা সকল পলিটিক্যাল পার্টিকেও নিতে হবে এবং নির্বাচন কমিশনকেও নিতে হবে এই কারণে, কারণ আমরা যে নির্বাচন ব্যবস্থা তো দেখেছি অতীতে, আমরা এই রাষ্ট্রপতি নির্বাচন দেখেছি জিয়াউর রহমানের আমলে, পরবর্তী সময় এরশাদের আমলে আমরা হানা ভোট দেখেছি। সেই জায়গা থেকে আমরা একটা কেয়ারটেকার সিস্টেম আসলাম, কেয়ারটেকার সিস্টেমটাকেও আমরা শেষ পর্যন্ত রাখতে পারলাম না। যেভাবে হোক, সেটা খায়রুল হকের ঘাড়ে দোষ দিয়ে আমি মনে করি না, খায়রুল হক এখানে একটা ইনস্ট্রুমেন্টাল, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমাদের এই কেয়ারটেকার সিস্টেমটার উপরে আমরা কেন অনাস্থা প্রকাশ করলাম, তার গোড়ায় যেতে হবে। কেন ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট হয়ে কেয়ারটেকার চিফ হলেন একই সঙ্গে এক লোক? এই জায়গাতে আমাদের আসলে আমাদের পারস্পরিক সন্দেহ অবিশ্বাসের জায়গাটি কেন ওই জায়গায় পৌঁছালো, এটার গোড়ায় বিশ্লেষণ না করলে আমরা একে অপরকে দায়ী করতে পারবো। আমার দুই পাশে দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ওনারা একে অপরকে দায়ী করতে পারবেন, কিন্তু সমস্যার গোড়ায় যেতে পারবেন না। এবং আমাদের আলটিমেটলি, আমি শেষ করবো এই কথা বলে, আমি কিন্তু আবার বিশ্বাসী যে আমরা এমন একটা সিস্টেম আবার আসবে বাংলাদেশে যেখানে আসলে সত্যিকারের ভোটাধিকার প্রয়োগ করে। কারণ এইভাবে চলবে না একটা দিন। আপনি 5 বছর 10 বছর ক্ষমতা থাকতে পারবেন, কিন্তু ওনারাও হয়তো ক্ষমতা থেকে বাইরে থাকতে পারবেন, কিন্তু একটা না একটা সময় গিয়ে ইউ হ্যাভ টু রিলাই অন দ্য পিপলস পাওয়ার। জনগণের ক্ষমতার উপর আপনাকে আস্থা বিশ্বাস রাখতেই হবে। এটা আমি বিশ্বাস করি। আমরা যেভাবে এক সময় রাষ্ট্রপতির ভোট দিয়েছি, এই দেশে হানা ভোট দিয়েছি, 100% ভোট দিয়েছি, আমরা যেভাবে মিডিয়াকেও করে ফলাফল পাল্টে ফেলেছি এরশাদের আমলে, সেইভাবে আবার যখন কেয়ারটেকার সিস্টেমে এসছে, যেখানে একটা সর্বজন রাজ্য ছিল এবং সেটাও বিতর্কিত হয়ে গেছে, আবারও সামনে হয়তো আমরা এমন একটা সিস্টেম আনবো যেখানে আসলে সত্যি সত্যি জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমি আশাবাদী। এটা আজকে হয়তো এটা আমি বলতে পারবো না কতদিনের মধ্যে হবে, বাট আই বিলিভ বাংলাদেশের মানুষ না, এই দেশের মানুষের, কারণ এই দেশের মানুষের চরিত্রগত এটা খুব ডিফারেন্ট। তার যে স্বাধীন সার্বভৌম চরিত্র, এটা সে চাপিয়ে রাখে, কিন্তু কখনো যদি এটা বেরিয়ে আসে তখন আমরা সবাই এতে করতে বাধ্য হব। জি, একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন করুন। কিছুদিন আগে সিসি বলছেন যে 30 তারিখের যে নির্বাচনটা হয়েছে, এত ভালো নির্বাচন হয়েছে যে আর্কাইভে অন্তর্ভুক্ত করা যায়। আজকে যে উনি কথাটা বলছেন, সেই কথাটা আবার ফুটেজে আনিয়া আপনারা দেখেন, দেখে ওনার কথাটা বিশ্লেষণ করেন, উনি কি বুঝাতে চাচ্ছেন। আপনারা যে আলোচনা করতেছেন, জাতিকে বিভ্রান্ত, জনগণ যাতে বিভ্রান্ত না হয়, পরিষ্কার একটা মতামত তিনজনে দেন। আচ্ছা, এটা হলো আমার অনুরোধ। আচ্ছা, আপনার অনুরোধ, মানে কোনো প্রশ্ন নেই। তো আমি যেদিকে আসি, মানে জি জি আমি যে জায়গাটা আসছি সেটা হচ্ছে যে মানে শ্যামলদা আস্থার কথা বলছিলেন আর কি। সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগও বলছিল যে মানে এত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে না গিয়ে দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু একটা নির্বাচন হতে পারে এবং সেটার একটা আপনার নজির রাখতে চান, এবং সেই নির্বাচন হয়েছে এবং সেটা নিয়ে এখনো আলোচনা হচ্ছে। এবং আপনারা কি মনে করেন কিনা যে আওয়ামী লীগ আসলে সবার আস্থা এবং সেটা অর্জন করতে পেরেছে মানে এই নির্বাচনের মাধ্যমে? ধন্যবাদ। আমি মনে করি যে আপনি যখন আওয়ামী লীগকে প্রশ্ন করবেন, তা আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ হিসেবে বলবো যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে। হ্যাঁ, এই নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়। এই পার্টের উত্তর হলো এই। কিন্তু একজন নাগরিক হিসেবে যদি আমি দেখি, তাহলে আমি এটা বলবো যে আমাদের দেশের যেটা কিছুটা বলার চেষ্টা করেছে যে এইখানে পুরো নির্বাচন প্রক্রিয়াটি নিয়েই তো কোনো রকম বড় ধরনের কোনো মূল্যায়ন হয় নাই। এবং আমাকে বললে এটা আবার বললেন না যে ব্লেম গেম, আমি রিয়েলিটিতে মনে করি যে বাংলাদেশে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের ভেতর দিয়ে নির্বাচনী ব্যবস্থা, ভোটের ভেতর দিয়ে সরকার পরিবর্তন বা সংবিধান পরিবর্তন যাই বলেন না কেন, সেই পরিবর্তনের ধারাটিকে সমাধিস্থ করা হয়েছিল। এবং নির্বাচন নয়, অস্ত্রই হয়ে গেছিল প্রধান শক্তি, এবং সেটা দিয়ে 21 বছর ঘুরে ফিরে এই এক সামরিক শাসকের জায়গায় আরেক সামরিক শাসক হানার ভোটের কথা বলেছে। 90-এর উপনির্বাচনের ভেতর দিয়ে আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছে। আপনি আমাদের এখানে নজির হিসাবে 1996 সালের ফেব্রুয়ারি নির্বাচন, যেখানে অন্য কোনো দল অংশগ্রহণ করলো না, সেটাও তো আমরা দেখেছি। তারপরের মানে এখানে
কোনো সিস্টেম আজ পর্যন্ত যেটা রিয়েলিটি সেটা হচ্ছে যে জনগণের আস্থাভাজন মানে হিসাবে একটা ব্যবস্থা হিসাবে এইখানে দৃঢ়মূল হতে পারে নাই। চেষ্টা যে হয় নাই তা না, সব নির্বাচনেই মানে প্রশ্নবিদ্ধ এটা আমি বলবো না, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো সেটা কিন্তু প্রপারলি সুস্থভাবে দৃঢ়ভাবে জনগণের আস্থাভাজন শক্তি হিসাবে গড়ে উঠতে পারে না। সেটা যেমন গণতান্ত্রিক ইনস্টিটিউশন বলতে আমি যেমন বলি নির্বাচন ব্যবস্থা, আমি যেমন বলি নির্বাচন কমিশন, আমি তেমনি বলবো রাজনৈতিক দলও কিন্তু ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের অন্যতম প্রধান একটা শক্তি, কারণ তারাই হচ্ছে এই নির্বাচনের প্রধান শক্তি। কেউ কিন্তু এই জায়গাতে যে তারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং জনগণের আস্থাভাজন শক্তি হিসাবে নিজেদেরকে বিকশিত করা, সেই ক্ষেত্রে কিন্তু সকলেরই কম আর বেশি ঘাটতি রয়ে গেছে। এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার ভেতর দিয়ে শুভবুদ্ধির পরিচয় দিয়েছিল। আমি মনে করি যে আমাদের এই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের একটা শিক্ষা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে যদি তার প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেই লড়াইটা হবে একদিকে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে। সংসদের ভিতরে লড়াই করার জন্য বিএনপি পার্টিসিপেট করেছে, তারা জোটবদ্ধ হবে, কিন্তু এই যে পার্টিসিপেশনটা তারা করলো, এই পার্টিসিপেশনের মধ্যে তারা আধা খেসরা একটা প্রস্তুতি নিয়ে করলো। দে আর নট প্রিপেয়ার্ড। তারা নির্বাচনে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেই 2 জন 3 জন 4 জন করে এক এক জায়গায় দিচ্ছে। কে যে রিয়েল ক্যান্ডিডেট সেটা নির্বাচনের প্রত্যাহারের সময় পর্যন্ত ক্লিয়ার হয়নি। তারপরে তারা অফিশিয়ালি বলেন যে যাতে প্রার্থীদেরকে আপনার অযোগ্য ঘোষণা না করা হয়, সে সতর্কতা হিসেবে তারা বুঝলাম, যারা করেছে তাহলে তারা করুক, কারণ এই সকল বড় বড় বাগাড়ম্বরপূর্ণ ঘোষণা তো তারা দিয়েছে যে এই নির্বাচনের ভেতর দিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। এই নির্বাচনের ভেতর দিয়ে আবার কি হবে, তারা বলেছে যে প্রত্যেকটা জায়গায় নির্বাচনী কেন্দ্র পাহারা দেওয়া হবে। নির্বাচনী কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কামাল হোসেনও ডাক দিয়েছেন। নির্বাচনে অন্য দিক থেকেও যদি ধরা হয় যে এই নির্বাচনের ভেতর দিয়ে যে নতুন মেরুকরণটা হলো, যেটা নাকি কোনো দিনই হয় নাই, যারা মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ়ভাবে বলেন, যারা বঙ্গবন্ধু বলেন, যারা জয় বাংলা বলেন, তারা কি কোনো দিন নিয়ে আপনার ধানের শীষ মার্কায় নির্বাচন করেছে? কোনো দিন করেনি। কিন্তু এবার কিন্তু সেটাও হয়েছে, এটা নতুন ডাইমেনশন নির্বাচনে, যে ধানের শীষ জয় বাংলা এবং মুজিব কোড নিয়ে এই যে জায়গাটা হলো, এবং সেটারও ভেতর দিয়ে যেমন একটা হলো, তেমনি আস্থার জায়গাটা কোথায় নষ্ট হয়েছে, তারা আপনার ঐক্যফ্রন্ট করলেন। ঐক্যফ্রন্ট করে তারা বললেন যে ঐক্যফ্রন্টের ব্যানারে এই নির্বাচন হবে, এবং তারা এমন প্রতিশ্রুতিতে তারা কতগুলো মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন, ভবিষ্যতে এই করবেন ওই করবেন ইত্যাদি অনেক কথা বললেন, এবং একথাও বললেন যুদ্ধাপরাধীদের বিচার তারা অব্যাহত রাখবেন। একথা যেদিন ঘোষণা করলেন তার পরের দিনেই বিএনপির থেকে আরেকটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হলো, সেখানে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন আসলো না। ঐক্যফ্রন্টের মিটিং থেকে উঠে গিয়েই আবার বললেন তারা যে 20 দলীয় জোটের মিটিং করলেন, এবং সেখানে জামাতকে 22টি আসন দেওয়া হলো ধানের শীষ নির্বাচন করার জন্য। কামাল হোসেন কি বললেন, আমি এটা যদি আগে জানতাম তাহলে আমি তো এটার মধ্যে পড়তাম না। কাজে পুরো জিনিসটা আমি বলতে চাই পলিটিক্যালি কনসেপচুয়ালি কোনো দিক থেকেই ঐক্যফ্রন্ট বিএনপি জনগণকে একমুখী একটা নির্বাচনের জন্য প্রস্তুত করার জন্য দে আর নট অর্গানাইজড। তারা ছিল বিশৃঙ্খল, তাদের কোনো কেন্দ্র নাই, তাদের কোনো মুন্ডু নাই। আমরা এটা আমি কথাটা অন্যভাবে নিয়েন না, যে আমাদের দেশে যে কোনো রাজনৈতিক আন্দোলনে একজন শীর্ষ নেতা চাই, এবং এটা একটা প্রজেকশন হয় যে আগামী নির্বাচনে কে প্রধানমন্ত্রী হবে, কে মানে দলকে নেতৃত্ব দেবে। 70 নির্বাচনে যেমন বঙ্গবন্ধু ধরা হয়েছে, আওয়ামী লীগের ক্ষেত্রে যত জোট হোক আর যাই হোক শেখ হাসিনা, বিএনপির ক্ষেত্রে কে? বিএনপি তো প্রধান দল, সেটা কে? ইলান ভাই, আবারও আপনার কাছে আসবো। আমি
অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে আপনি শুনছিলেন যে বলা হচ্ছে যে আপনারা আসলে সিরিয়াসলি নির্বাচনটা নেননি, সেটা বলা হচ্ছে। সেই বিষয়ে আপনারা কি বলবেন? এই সমস্ত অনেকে বলেন যে আলোচনা, আবার এটাও বলেন, আমি ইদানিং কিন্তু টক শোতে খুব কম যাই। তার কারণ আমরা যারা টক শোতে আসি কেউ সত্য কথা বলি না। কেউ আওয়ামী লীগের উপরে দোষ চাপাই, কেউ বিএনপির উপরে দোষ চাপাই, কেউ সরকারের উপরে দোষ চাপাই, কেউ নির্বাচন কমিশনের উপরে দোষ চাপাই। তো কথাটা হচ্ছে লেলিন ভাই যেটা বললেন, ওনার দলও বলেন, ওনার দলের এই সেক্রেটারি জেনারেল উনিও বলেন আর কি, বিএনপি নির্বাচন আনপ্রিপেয়ার্ড অবস্থায় আসছে। ঠিক আছে, আনপ্রিপেয়ার্ড অবস্থায় যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে পরে সেই নির্বাচনে তো জনগণকে ভোট দিতে তো আর বিএনপি বাধা দেয় নাই, বলে নাই তো যে আপনারা ভোট দিতে যাইয়েন না, এই কথা কি বলেছে? তো এখন জনগণ আপনার ভোট দিতে গিয়ে ভোট দিতে পারে নাই, এইটা কি বিএনপি প্রিপেয়ার ছিল না বলে? তাইলে কি যুদ্ধ করে নির্বাচন দিতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে? এইটা কি সংবিধান বলে দিয়েছে যে ওখানে যাবেন, আপনি যুদ্ধ করবেন, আপনাকে যারা বাধা দেবে তার সাথে যুদ্ধ করে আপনি ভোট দিতে যাবেন, ভোট দেবেন? দেখুন, আমি এই জন্যই যাই না, প্রতিটি টক শোতে আমি এই কথাগুলোই শুনি, বিএনপি প্রিপেয়ার ছিল না। আর বিএনপি প্রিপেয়ার ছিল না, ঠিক আছে, তাহলে বিএনপি ভোটে হেরে যেত, তাতে ভোর রাত্রে বা আপনার আগের দিন ভোট দিতে হবে কেন? আমি বাংলাদেশের সাবেক সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন আরও 3-4টা কনস্টিটিউশনে আমি যখন খবর নিলাম যে কালকে কি অবস্থা আপনাদের, প্রিপারেশন কেমন, বলল যে আমি কি প্রিপারেশন নেব, নো প্রিপারেশন। বলে কেন? বলে ভোট তো সব নিয়ে নেভাল টেবাল এরা সব নিয়ে আমার বাক্স টাক্স সব ব্যালট পেপার নিয়ে চলে গেছে, সুতরাং কালকে তো কেউ গিয়ে ভোট কেন্দ্রে ভোট পাবে না। তো এখন আর একটি জিনিস হচ্ছে, আমি বুঝলাম যে 3-4টা নমিনেশন দিয়েছে, এই করছে সেই করছে, বিএনপি এই করছে, বিএনপি তো অন্তত ধরেও যদি নেই যে 70% নমিনেশন, এরকম 30% নমিনেশন তো ঠিক হয়েছে, তো সেই 30% লোকের অবস্থাটা এরকম হলো কেন? সেখানে কেন মানুষ ভোট দিতে পারলো না? আপনি দেখুন, আমার একটা ইউনিয়নের মধ্যে আমার লোকেরা বলল যে স্যার আমরা বড় কষ্ট করে টিকে আছি, তাই বলে আরও টিকে থাকো, বলে স্যার আর এখন আর সম্ভব নয়, তার কারণ আমাদেরকে পিটাচ্ছে, আমাদেরকে পুলিশ পিটাচ্ছে। তখন আমি আপনার প্রশাসনকে বললাম যে এই অবস্থা, পরে শুনলাম তারা গিয়ে আমার লোকেরাই বাইর করে দিয়েছে, আগে তাদেরকে বাইর করে দিয়ে তারা কাজ সব সেরে ফেলেছে। এখন সব আমি কি প্রিপেয়ার ছিলাম না? আমি 8টা সেন্টারে বাংলাদেশের অন্য জায়গার কথার চাইতে আমার নিজের কথাটা বলি, আমি যুদ্ধ করে টিকেছিলাম মাঠের মধ্যে। এইটা তো নির্বাচনে কথা ছিল না যে আমাকে যুদ্ধ করে নির্বাচনে টিকে থাকতে হবে, দায় দায়িত্ব তো নেবে সরকার, নির্বাচন কমিশন, কে ভোট দিতে পারবে কি ভোট দিতে পারবে না। এখন কি হয়েছে, বিএনপি ওয়াজ নট প্রিপেয়ার্ড, বিএনপি নমিনেশন এরকম হয়েছে, হ্যাঁ বুঝলাম, কিন্তু তার জনগণ তো ভোটে তাদের ভোট দেওয়ার মতো পথটা তো সুগম করে দেবেন, সেটা তো দিলেন না ভাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটাকে আপনারা এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে মানুষ এখন আর ভোট দেওয়ার কথা চিন্তাও করেন। এইবার এই সিটি কর্পোরেশন নির্বাচন আপনি দেখেন, ঢাকা শহরে কেউ ভোট দিতে যায় না, কোথায় ভোট কেন্দ্র আছে তাও অনেকে যায় না। অর্থাৎ ভোট সম্পর্কে মানুষের একটা অনীহা এসে গেছে যে না, এই সব কোনো ভোট টোট দেওয়া। আমি শ্যামলদার সাথে বা আমিও ওই রকমই আশাবাদী যে এইটার মধ্যে এখন এই যা কিছু ভাঙাচড়া, ওই যে একটা মা সত্যের একটা কথা ছিল যে নো ডিস্ট্রাকশন ইট ইজ নট পসিবল টু কনস্ট্রাকশন। তাই একটা শেষ সময়ের মধ্যে বোধহয়, শেষ অবস্থার মধ্যে বোধহয় এসে যাচ্ছে সমস্ত সিস্টেম। ওই যে লেলিন ভাইও বলেছেন যে এই সিস্টেমটা কি, ওই সিস্টেমটা কি, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় এই সব ভেঙে চুরে, এই যেমন ইট না ভাঙলে বিল্ডিং হয় না, আমি ওই রকম শ্যামলদার মতো আশাই নিয়ে রাখছি যে হয়তো বা আর একটা সিস্টেম আসতে পারে। এই জন্য এখন এই যে একটু আগে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, তো একটা ছেলে এসে বলল যে স্যার
আমাদের কি হবে, আমার বিরুদ্ধে 166টা মামলা, তা আমি কি স্যার দেশে যাইতে পারবো? তা আমি বললাম যে তুমি দেশে কি জন্য যাবা? বলে স্যার আমি তো এখন না খাইয়ে মরতেছি, আমার তো এখন কিছুই নাই, আমি তো আর দেশে গেলেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আর আমি 166 মামলায় হাজিরা দেবো কেমনে স্যার? তাও আমি এখন সব কিছু থুয়ে আমি এখন এইখানে ঘোরাফেরা করতেছি। তা আমি বললাম যে হবে হবে হবে, ওয়েট করো, দেখো একটা কিছু হয়ে যাবে, ওই শ্যামলদার মতো হবে, আমরা এই আশায় বসে আছি। তবে কি হবে, আমার একটা দুঃখ লাগে যে সবাই জনগণের উপরে প্রতিশোধ দিচ্ছে। ভোটের অধিকার নিয়ে যাওয়া মানে হচ্ছে জনগণের উপরে প্রতিশোধ দেওয়া। তার কারণ তার একটাই মাত্র ক্ষমতা জনগণের, সেটা হলো ভোট। কেন সংবিধানে তাকে একটা ক্ষমতা দিয়েছে যে 5 বছর কেউ দেশ শাসন করলে সেটা তুমি পরবর্তীতে ভালো হলো না মন্দ হলো তোমার ভোটটা দিয়ে তুমি সেটা দেখিয়ে দেবে। কিন্তু সেটাও আহারে আমার দেশ, আহারে আমার বাংলাদেশ, এই কি এই জন্যই কি ওই যে বলা হয় 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ চেয়েছিলাম, এই জন্যই কি দেশ হলো? আমি এইটা আমার ব্রেইনের মধ্যে আসে না। জি, আমি শ্যামলদার কাছে আসতে চাই অন্য একটি প্রসঙ্গ, সেটি হচ্ছে সুলতান মনসুর, যিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং গণফ্রন্ট থেকে, ঐক্যফ্রন্ট থেকে, তার শপথ নিয়ে মির্জা ফখরুল বলেছেন যে তিনি শপথ নিয়ে জাতিসংঘে প্রতারণা করেছেন এবং বলছেন যে এতে ঐক্যফ্রন্টের কোনো ক্ষতি হবে না। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না, কারণ একজন সুলতান মনসুর হয়তো তার ব্যক্তিগত চিন্তায় তিনি শপথ নিয়েছেন এবং তিনি মনে করেছেন এলাকার জনগণ তাকে ভোট দিয়েছে, তিনি সেই হিসেবে এটা নিয়ে গত কয়েকদিন ধরে আমরা বিতর্কটা করছি এবং এই বিতর্কটা আসলে রাজনৈতিক বিতর্ক। এতে সুলতান মনসুরেরও যুক্তি আছে যে আমাকে যেহেতু জনগণ ভোট দিয়েছে, জনগণের ভোটটা তো ভোটে আমি জিতেছি, এমন না যে আমি হেরে গেছি। এখন আমি যদি আবার এই ম্যান্ডেটটা নেয়ার পরেও আমি যদি সংসদে না যাই, তাহলে আমার জনগণের প্রতি আমাদের এক ধরনের অনাস্থা স্থাপন করা হয়। অন্যদিকে আমি মনে করি মির্জা ফখরুল যেটা বলছেন সেটাও সত্য, একজন মনসুর চলে গেলে তাতে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আমি যে জায়গাটার উপরে চলতে, যেটি জেনারেল ভাই বলেছেন, আমি মনে করি যে দেখেন, বাংলাদেশে আমি সামগ্রিকভাবে একটু কোনো দলকে ব্লেমের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনগুলো আমরা ডেভেলপ করতে পারছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে সিইসির কথার মধ্য দিয়ে যেটি আপনি শুরু করলেন আজকে, এর মধ্য দিয়ে যেটি হচ্ছে যে একজন প্রতিষ্ঠান, যে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান নিজেকে খেলো করে ফেলছেন ওনারা এই যে নির্বাচন নিয়ে এই বক্তব্যগুলো দিয়ে। আর দ্বিতীয়ত আরেকটি জিনিস আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে মানুষকে নিয়ে যদি রাজনীতি না করি আমরা, তাহলে কিন্তু মানুষের ইস্যুগুলো যদি সামনে না আসে এবং মানুষ যদি সম্পৃক্ত না হয়, তাহলে কিন্তু মানুষের ব্যাপারগুলো, অধিকারগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন চলে আসে। বাংলাদেশে এই মুহূর্তে তাই হয়েছে। এই যে উত্তরের কথা বলছেন, ভোট দিতে যাচ্ছে না লোকে, ভোট দিতে কেন যাবে লোকে বলেন তো উত্তরে? কারণ এমন একটা নির্বাচন, 1 বছরের একটা নির্বাচন, এবং সেখানে একটা বিএনপি পার্টিসিপেট করছে না, কোনো নন পার্টিসিপেটরি ইলেকশন এবং নন ইন্টারেস্ট ইলেকশন, মানে এই নির্বাচনটির প্রতি মানুষের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এই দেশে মানুষ যে সাধারণ ইস্যুতে ঐক্যবদ্ধ হয় তার 3টা প্রমাণ আপনাকে বলি। ধরুন এই যে কোটা আন্দোলন, আপনি দেখেছেন যে এই কোটা আন্দোলনের পিছনে সাধারণ মানুষের কী ধরনের সাপোর্টিভ ছিল। ধরুন আপনি এই যে গণজাগরণ মঞ্চের আন্দোলন, একটা ছোট্ট ফেসবুক বেসড একটা মুভমেন্ট, এবং তার ভিতর দিয়ে ক্যাম্পেইনের মধ্যে এই 2.5 মাস এই শাহবাগের চত্বর কিন্তু দখলে ছিল, ছাত্রদের দখলে। আরেকটি কথা ধরুন, এই যে ছোট ছোট বাচ্চারা, ছোট্ট একটা ঘটনা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, এবং আপনি খেয়াল করেছেন এই ছোট্ট বাচ্চাদের, স্কুলের ছাত্রদের আন্দোলনে সরকার প্রায় নড়বড়ে হয়ে গেছিল। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মিটিংয়ে বলতে শুনেছি, এত দুর্বল চিত্তের লোক হয়ে আমার ক্যাবিনেটে থাকেন না। তার মানে ওনার ক্যাবিনেটের সবার চিত্ত দুর্বল ছিল ওই দিন। তার মানেটা কি? মানেটা হচ্ছে ইফ ইউ বিলিভ ইন পিপলস পাওয়ার, ইফ ইউ বিলিভ ইন পাবলিক ইস্যু, ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ, কীভাবে পাবলিক ইস্যুকে নিয়ে রাজনীতি করতে হয়, তাহলে ওইরকম দুর্বল চিত্তের লোক তৈরি হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ইস্যুটা নিয়ে রাজনীতিতে আনবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার রাজনীতিটা এই ফরম্যাটে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজনীতির খেলায় এক পক্ষ খেলবে, আরেক পক্ষ খেলতে পারবে না। দুর্বল প্রতিপক্ষের খেলায় শক্তিশালী প্রতিপক্ষ এমনভাবে খেলবে, সেখানে নির্বাচনের রেজাল্ট এরকম হবে। এবং এটা কিন্তু আলটিমেটলি ডেমোক্রেসির জন্য ভালো না। আমি মনে করি যে ওই যে কিছুটা একটু করে নোয়াল যে পলিটিক্যাল পার্টি অলসো ইনস্টিটিউশন। আজকে পলিটিক্যাল পার্টিগুলো যদি শক্তিশালী না হয়,
তাহলে কিন্তু কোনো ইনস্টিটিউশন ফাংশন করবে না প্রপারলি, তাতে নির্বাচন ফাংশন করবে না প্রপারলি, তাতে ডেমোক্রেসি ফাংশন করবে না প্রপারলি, তাতে সরকারের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। আজকে সরকার একচ্ছত্র ক্ষমতা এনজয় করছে, এটা কি ভালো দেশের জন্য? এবং আমাদের টোটাল এই যে এখন এইগুলো বলতে গেলে না অনেক দলের উপর দোষারোপ আছে, আমি সেই জায়গায় যেতে চাচ্ছি না। আমি মনে করি যে আলটিমেটলি আমি তারপরেও আবার আশাবাদী, কারণ আমি এই দেশের মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য যদি সেটা আমি একটু পর্যালোচনা করি, আপনি দেখবেন এরশাদের বিরুদ্ধে, এরশাদ যখন 9 বছর ক্ষমতায়, তখন শেষের দিকে এসে অনেকেই ভাবতেন যে এরশাদ বোধহয় অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবে। কিন্তু ছোট্ট একটি ঘটনা, ডক্টর মিলনের যে জীবন মৃত্যু, একটি ঘটনা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে দিয়ে এমন একটি গণ আন্দোলন গড়ে উঠেছে, এবং তার প্রেক্ষিতে এই দেশে তো কোথায় পাবেন এমন লোক বলেন তো, বুকের মধ্যে লেখা স্বৈরাচার মুক্তি পাক, গণতন্ত্র স্বৈরাচার নিপাত যা, গণতন্ত্র মুক্তি পাক লেখে একটা সামান্য ট্যাক্সি ড্রাইভার সে জীবন দিয়ে দিল, এরকম লোক পৃথিবীতে পাওয়া যায় না আসলে। তো এটা তো সেই দেশের লোকের দেশ, নূর হোসেনের দেশ। এটা এই দেশে মানুষ মৃত্যু, এই যে এই কাঁঠাল বাগানের এই মোড়ে আমার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় একটা ছোট একটা ইয়ে লাগানো আছে, মনুমেন্ট আছে, আপনাকে পারলে কখনো যাওয়ার সময় দেখেন। এই জায়গায় 2টো লোক মারা গেছে খালি রাস্তার উপরে মিছিল করে এসে মিলিটারির সামনে দাঁড়িয়েছে দেখে, এই কাঁঠাল এই আপনার হাতিরপুলের মোড়ের মধ্যে। সো দিস ইজ এই দেশটা সেই লোকের দেশ। সেই জায়গায় আমি হতাশ হওয়ার কোনো আমার কোনো আমি মনে করি না যে হতাশ হওয়ার কোনো কারণ। আমাদের হাতে আর মিনিট 2 সময় আছে, এর ভিতরে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কিছু নোট নিচ্ছিলেন, যদি এগুলো শেষ করেন, শেষ করবো আর কি। মিনিটদেরকে আমি কি বলবো, আমি একটা প্রথম কথা বলি যে জয়নাল ভাই অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা বলেছেন যে অল্প কথা বলেছেন, হ্যাঁ এই অল্প কথার মধ্যে একটা বলেছেন যে বিএনপি যদি প্রিপেয়ার্ড না থাকতো, এই কথাটা শুনছেন, তাহলে বিএনপি হেরে যেত। তো বিএনপি তো হেরেই গেছে, প্রিপেয়ার্ড ছিল না বলেই হেরে গেছে, এবং সেই প্রিপারেশন অল আউট প্রিপারেশন। আমি এইটা বলবো। 1 2 নম্বর হচ্ছে ভোটার মোবিলাইজ, হারা জেতা নির্ভর করে কেবল পক্ষে ভোটার আছে এইটাই একমাত্র ইন্ডিকেটর না। আমাদের দেশের নির্বাচনে ভোটারকে মোবিলাইজ করা, ভোট কেন্দ্রে আনা এবং ভোট দেওয়ানো, এইটা কিন্তু ওই যে উৎসবের অংশ, কিন্তু এইটাও রাজনৈতিক দলগুলোর একটা প্রধান কর্তব্য হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা, ভোট দেওয়ানো এবং তারা যাতে নিরাপদে যায়, সেই কাজটি বিএনপি করতে পারে। আমি সর্বশেষ কথা যেটা বলতে চাই, নির্বাচন নিয়ে এই 2 মাস আগে এই নির্বাচন হয়েছে, এখনও পর্যন্ত আমরা এইটার পোস্টমর্টেম করছি। আমি তো বলি সামনের দিকে তাকাতে চাই, সামনের দিকে তাকাতে চাই। বিএনপি যারা মানে প্রধান বিরোধী দল, তাদেরকে যেমন আত্মজিজ্ঞাসার রাশির সামনে দাঁড়াতে হবে যে কেবল কি সরকারের অমুক বা নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা বা রাতের ভোট, এই যেগুলো জিগির তোলা হচ্ছে, এইটাই কি তাদের নির্বাচনে পরাজয়ের প্রধান কারণ? না আজকে রাজনৈতিকভাবে 2013 থেকে যে তারা যে ভুল ভ্রান্তিগুলো করে আসছেন, তাদের যে নেতৃত্বের শূন্যতা, তাদের যে কর্মসূচি ইনকনসিস্টেন্সি, শেষ করছি, সেই জায়গাগুলোতে পরাজয় হয় না, পরাজয় তো জনগণের হয়েছে। সামনের দিকে তাকানোর জন্য তাদের কি ভাই জনগণ পরাজিত হয়েছে, সেটা তো বলতে হবে। ভাই, শ্যামলদা এবং জয়নাল ভাই, আপনাদের 3 জনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে, রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।